আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, যদি আপনি রাজ্যের ভালো চান, নওশাদ সিদ্দিকীকে আগামী 6 মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন, রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দিতে পারবো। নির্দ্বিধায় বলছি, যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি, রাজনীতি করাই আমি ছেড়ে দেবো। সত্যিকারের অর্থনীতি, বাংলার অর্থনৈতিক চাকা পরিবর্তন করতে চাই, অর্থনৈতিক দুরবস্থা যদি কাটাতে চাই, আমি আইএসএফ এর পক্ষ থেকে একটা প্রস্তাব রাখবো, সেটা মেনে নেবে। সময় স্বল্প, কোর্ট নির্ধারিত সময় আমরা মান্যতা দিয়ে চলবো। আজকে ভাবতে অবাক লাগছে, আশা কর্মী এবং অঙ্গনারী যারা কর্মী আছেন, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন বলে যারা মনে করি তাদেরকে, তাদের সাম্মানিক ভাতা কত? আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যানাউন্স করতে চাই, বলতে চাই রাজ্য সরকারকে, তাদের 15,000 টাকার মাইনে বা সাম্মানিক ভাতার ব্যবস্থা করতে হবে, কারণ তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন হিসাবে কাজ করে। তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে, তাদের মজুরির দাম দেওয়া হচ্ছে না। ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার বাঁচাও, পার্শ্ব শিক্ষকদের কথাও বলি আমরা, সমকাজে সমবেতন দিতে হবে। আজকে একটা সিভিক ভলেন্টিয়ার দিন রাত এক করে ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে সে সিগন্যালিং সিস্টেম থেকে, ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে। কোর্ট গাইডলাইনের বাইরে গিয়েও তাদেরকে কাজে করানো হচ্ছে, কিন্তু তাদের সাম্মানিক ভাতাটা বর্তমান সমাজের সাথে, বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয়। তাই আমরা দাবি করি, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে, শিক্ষা বন্ধু, শিক্ষা মিত্র থেকে শুরু করে, পার্শ্ব শিক্ষক যারা আছেন, এসএসকে এমএসকে থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন, সমকাজে সমবেতনের দাবি আমরা এই মঞ্চ থেকে তুলি। আমরা দাবি তুলছি প্রশাসন বন্ধুদের জন্য, পুলিশ আমাদের বন্ধু, সমাজের বন্ধু। আজকে ভাবতে অবাক লাগছে, একটা পুলিশকে 16 ঘন্টা 18 ঘন্টা করে প্রায় ডিউটি করতে কেন হবে? এদিকে পুলিশের প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে। আমরা রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি, আমরা প্রস্তাব রাখছি, অবিলম্বে প্রায় যে 15 লক্ষ শূন্য পদ আছে পুলিশে, স্বচ্ছতার সাথে নিয়োগ করা হোক। এই 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি নয়, তাদের নির্দিষ্ট টাইম পিরিয়ডে তাদেরকে ডিউটি করতে করার ব্যবস্থা করে দেওয়া হোক। শ্রম কোডের বাইরে গিয়ে তাদেরকে যে ডিউটি করিয়ে নিয়ে যাচ্ছে, তার আমরা বিরোধিতা করছি। সাথে সাথে কেন্দ্রীয় সমাহারে ডিএর ব্যবস্থা করতে হবে। আমরা ভুলে যাচ্ছি না, 2011 সালের আগে মাইক নিয়ে অনেক বড় বড় ডায়লগ বাজি করেছিলেন। আজকে তিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন, যারা যে সরকার কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে না, তার সরকারে থাকার অনুচিত দায়িত্ব নাই। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলতে চাই, অবিলম্বে কেন্দ্রীয় সমাহারে সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করতে হবে। সাথে সাথে এটা অনুরোধ করব, যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা এই ডিএ বাড়ানোর জন্য যারা আন্দোলন করছেন, সম্ভবত আর কয়েকটা দিন পরে তারা নাকি অনশনে বসছেন, তাদের কাছে অনুরোধ করব, অনশনটাই শেষ নয়। আপনারা অনশনে না গিয়ে আর বাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে লড়াইগুলো আছে, সরকারকে যাতে বাধ্য করা যায়, সেই পন্থা অবলম্বন করুন। আইএসএফ আপনাদের সাথে সম্পূর্ণভাবে পূর্ণ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে। আমরা একটা জিনিস অবাক হয়ে যায়, বিভিন্ন সময় সন্ধ্যার, বিভিন্ন দিনের সন্ধ্যায় একটা জিনিস আমি দেখি, যে এক প্রকার সাজুগুজু করে মিডিয়া বন্ধুদের সামনে যেভাবে ডিবেটে বসে চোরেদের হয়ে গলা ফাটাতে, সেখানে বসে চাকরি চুরির কথা বললে আইনি জটিলতা আছে, অমিতের কথা বললে আইনি জটিলতা আছে। কিন্তু এমনও অনেক দেখিয়ে দিতে পারি আমরা, নিয়োগের ক্ষেত্রে যেখানে কোনো কেস নাই, সেই নিয়োগও সরকার বন্ধ রেখেছে। তারপরেও বলবো, আইএসএফ কে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না। ডিভিশন বেঞ্চে ছুটছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, সেখানে কোনো বাধ্যবাধকতা নাই, সেখানে কোনো অসুবিধা হচ্ছে না। যে আইনি জটিলতার নাম দিয়ে আপনার চাকরিগুলোকে আটকে রেখেছে, নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছে, সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লয়ার রাখছেন না? সরকারের কাছে প্রশ্ন করতে চাই, সাথে সাথে জনমানুষের কাছে এটা জানাতে চাই, এই সরকার সমস্যার সমাধান তো দূরের কথা, এই সরকারের আমলে যে অর্গানাইজ হয়েছে, যে দুর্নীতি হয়েছে, যে মেধা বিক্রি হয়েছে, মেধা চুরি হয়েছে, এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে, এক কথায় চোরেদেরকে বাঁচানোর জন্য। যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য, আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে, সেই সরকারের এই সরকারে থাকার যোগ্য নয়।
দুঃখের বিষয় এমপিএমএল এর ক্ষেত্রে রাইট টু রিকল নয়। যদি রাইট টু রিকল থাকতো আমার মনে হয় এই আজকের দিন আমাদের দেখতে হতো না, বাংলার জনগণ এদেরকে উপরে বঙ্গোপসাগরে ফেলে দিত। রাইট টু রিকল নয়, তাই ধৈর্য ধরতে হবে। আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে, 2026কে পাখির চোখ করুন। 2026-এ আমাদেরকে পশ্চিম বাংলার মসনদে মুখ্যমন্ত্রীর চেয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি, কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেব না, বসতে দেব না, বসতে দেব না। এই শপথ আমাদেরকে নিতে হবে। আইএসএফ ঠিক করে দেবে 2026-এ মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবে। আর বিজেপি তৃণমূল যে বিজেমূল তারা ঠিক করে নিন প্রধান বিরোধী দল নেতা কি হবে। শুভেন্দু অধিকারী হবেন, দিলীপ ঘোষ হবেন, সুকান্ত মজুমদার হবেন, না পিসি ভাইপো হবেন। ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটার প্রয়োজনে আপনার নাগপুরে গিয়ে ওনারা করে নিন। বাংলার মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। রাইট টু রিকল থাকলে এই সরকারের এই দিন আমাদেরকে দেখতে হতো না, এই সময় আমাদেরকে ঝেলতে হতো না। যতটুকু আমরা ঝেলছি, আমি বলবো আগামী 2026-এ আমরা পাখির চোখ করব, এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব। তবে 2024-এ আমি আবারও বলছি, আমি তো ডায়মন্ড হারবার থেকে কনসেন্ট্রেট করেই রেখেছি। আমাদের বিশ্বজিৎদা বললে ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিদায় উৎসব করব। আমাকে অনুমোদন দেয়, আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি। এখন আমি নমিনেশন জমা করিনি, তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে। তাতেই বলছে কি বিধবা ভাতা না বার্ধক্য ভাতা শুরু হয়েছে। আজকে বছর হয়ে গেল, 12 বছর পরে, প্রায় 9 বছর পরে ঘুম ভেঙেছে। আমি যদি নমিনেশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বোঝাই যাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, 2024-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো, কাশফুলের বালিশ তার পিসি তৈরি করবে, বিক্রি করার জায়গায় করে দেবো। আর সাথে সাথে 2026 সালে কালীর নবান্নের 14 তলা থেকে তাকে নামিয়ে ঢপের দোকানের মালিক বানিয়ে দেবো। চপের দোকানের নয়, ঢপের দোকানে একটার পর একটা ঢপ দিয়ে যাচ্ছে। বলছে মেদিয়াপুরিতে কি টেক্সটাইল হাব করে দিয়েছে। আমার মেদিয়াপুরিতে কিছু উৎপাদক বন্ধুদের সাথে যোগাযোগ আছে, আমি ফোন লাগিয়েছি, হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি। তারাও বললো এটা দিদির অত নম্বর ঢপ। তো ঢপের দোকানের তো আগে মালকিন বানিয়ে দেবো, এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা নিখোলা। আমরা গণতন্ত্র রক্ষার লড়াই এসেছি, আর আমাদেরকে কিভাবে দমন পীড়ন করা হচ্ছে, অন্যায়ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না। আমি কর্মী বন্ধুদেরকে বলবো, আবারও বলছি, হাউতাশার কোনো জায়গা নয়। যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাটা বিছানো আছে, তা বলে যে আগামীতেও কাটা বিছানো থাকবে এটা মোটেও ভাববেন না। আজকে আমরা একটা খারাপ সময় পার করছি, আগামীতেও এই খারাপ সময় থাকবে এটা মোটেও ভাববেন না। আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে, আমাদের কল্যাণকর 9 দিন আসছে, সেটা আমরা অপেক্ষা করছি। আমরা যখনই সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন নাকি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেছিল, সে প্রশ্ন করেছিলাম আমরা। বিধানসভায় যে কোশ্চেন গুলো জমা দেওয়া হয় যতক্ষণ না পাবলিশ হয় সেই প্রশ্ন সম্পর্কে বলা যায় না। কিন্তু দুঃখের বিষয়, এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে আইএসএফ এর পক্ষ থেকে তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার এদের সৎ সাহস নেই, হয়তো সেটাকে বাইপাস করে দেয়। এই মর্মে প্রশ্ন জমা দেওয়া আছে এই বাণিজ্য সম্মেলনে। তবে আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম, দেখেছিলাম গত বছরে বাণিজ্য সম্মেলনের শেষে বলেছিল অত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল। আমি এবছর মিডিয়ার মাধ্যমে, যারা সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা, উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এবং ইনভেস্টের ফলে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে তার ডেটাটা দেওয়া হোক। আমি তো একদম নিশ্চিত ছিলাম সে ডেটা দেবে না, কারণ সাথে আরেকটা কথা বলেছিলাম, গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মৎস্যমের নামে
আমি মনে করি এটা মৎস্য ছাড়া আর কিছু নয়। জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে দেওয়া হচ্ছে। এই মৎস্যের নামে একটা খাবারের প্লেট ৩,৫০০, ৪,৫০০ বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল। সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার, তারও ডেটা দেওয়া হোক। দিনের শেষে হয়তো যে ডেটা তারা দিত দেখা যেত এটাই যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলনে করতে গিয়ে তার অনেক কম অংশ টাকা ইনভেস্ট হয়েছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে? ওই দিনকে আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল, যেই দিনকে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা ব্যানার্জির স্নেহধন্য অনেক বড় বড় উদ্যোগপতি শিল্পপতিরা আছে, তারাও বাংলাতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে, ইনভেস্ট করতে চাইছে না। কারণ কিছু মমতা ব্যানার্জির দামাল ভাই ভাইপোরা আছে যাদের তোলাবাজির কারণে বাংলা থেকে শিল্পপতিরা চলে যাচ্ছে। তো এদের হাত থেকে বাঁচতে গেলে, বাংলায় শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম বাংলা থেকে বিতাড়িত করতে হবে। তাই বন্ধুগণ, আবারও বলবো, রাইট টু রিকল নয়, আমাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে। বিতাড়িতের প্রথম স্টেপ হবে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে এদেরকে প্রতিহত করতে হবে। বিজেপি এবং তৃণমূলকে একইভাবে হারাতে হবে এবং 2026 নির্বাচনে সম্পূর্ণরূপে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিতে হবে। এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আর যদি আমরা দায়িত্ব না নিই, ওই রকম হবে। এর রায়গঞ্জে তৃণমূলের যে নেতারা আছে আমরা ভেবে পাচ্ছি না তাদের মুখে কি তারা কুলু পেতে রেখেছে। এমস তো রায়গঞ্জে হওয়ার কথা শুনেছিলাম, যেখানে হয়েছে আরো হোক, আমরা চাইব। কিন্তু রায়গঞ্জ জেলা অর্থ এলাকার তৃণমূলের নেতাদের মুখে কুলুপ কেন? তারা কেন কথা বলছে না? একটা এমস রায়গঞ্জে থাকলে সেখানকার রোগীদেরকে এখানে আর আসতে হতো না। স্বাস্থ্য ব্যবস্থার ঐতিহাসিক বিপ্লব ঘটে যেত। কিন্তু কি দেখলাম? রায়গঞ্জে এমস হলো না। তারপরে যে কেন্দ্র সরকারকে ডিমান্ড করা, প্রেশার ক্রিয়েট করে এখানে নিয়ে আসা, কোন সরকারের সদিচ্ছা নাই। সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার অনেক বড় বড় কথা বলেন শিক্ষামন্ত্রী, যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির কোথায় সেই আমলে ছিল এই 12 বছরের একটা আমাদের রাজ্যে আনতে পারলো না। আমাদের প্রশ্ন এখানে, আমরা যখন এই ডিমান্ডগুলো করি, আমরা যখন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের কথা বলি, তখনই আমাদেরকে ডেকে দেওয়া হয়। যখনই আমরা অধিকারের কথা বলি, তখনই আমাদেরকে ডেকে দেওয়া হচ্ছে হয় আপনার বিজেপির দালাল, না হলে মুসলমানদের দল। কিন্তু আমাদের বন্ধুগণ, আমাদের লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। আমরা যদি আমাদের লক্ষ্যে অবিচল থাকি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পূরণ হতে পারবো। কোনো কনফিউজ রাখার জায়গা নয়। আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে, আগামীতে হবে। এই শপথ আমাদের নিতে হবে যে একদিন আমরা করব এবং আমাদের যে লক্ষ্য সমাজ ব্যবস্থা পরিবর্তন করব, এটা আমাদের বলতে হবে। সময় স্বল্প, অনেক কিছু বলার ছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে প্যালেস্টাইন ইসরায়েলের লড়াই থেকে শুরু করে সমস্ত বিষয়ে যেভাবে আমাদের ভারত সরকার যে বিদেশ নীতিকে বিসর্জন দিয়ে কোনো এক অগ্রাসন শক্তির পাশে দাঁড়াচ্ছে, সেটাকে আমরা মেনে নিতে পারি না। শেষের সময়, ভোট নির্ধারিত সময় আর 4 মিনিট আছে, শেষ কথা বলি। মমতা ব্যানার্জি মহাশয়া বলেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা তলানিতে, হসপিটালে বেড নাই কেন, ভাঙড়ে হসপিটালগুলোকে উন্নত মানের করার যখনই কথা বলি, অর্থের দুরবস্থার কথা বলে। সরকারি কর্মচারীদের ডিএর কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে, স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে, শিক্ষক নিয়োগের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে। আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, যদি আপনি রাজ্যের ভালো চান, নওশাদ সিদ্দিকীকে আগামী 6 মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন। রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো। নির্দ্বিধায় বলছি, যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি, রাজনীতি করাই আমি ছেড়ে দেবো। যেদিন দায়িত্ব দেবেন তার পরের দিন থেকেই সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারের ডিএর ব্যবস্থা করে দেবো এবং যে কটা সমাজ কল্যাণমূলক প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না, সবটাই চালাবো। তাই বলছি, মমতা ব্যানার্জি যদি সদিচ্ছা থাকে, নওশাদ সিদ্দিকীর হাতে রাজ্যের অর্থ দপ্তরটা মাত্র 6 মাসের জন্য তুলে দিই, যে হয় কি হয় না দেখিয়ে দেবো। আমাদের রাজ্যের সম্পত্তি আছে, দেশের অনেক সম্পত্তি আছে, চুরি হয়ে যাচ্ছে। এই মমতা ব্যানার্জি তার ভাইপোদের নেতৃত্বে সম্পত্তিগুলো চুরি হয়ে যাচ্ছে।
চুলে আটকালেই শিক্ষা কেন্দ্রে যেমন মান উন্নয়ন হবে, চক ডাক্তার যেমন পৌঁছে যাবে, হসপিটালে বেডও পৌঁছাবে, নতুন নতুন চাকরি হবে এবং সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে দিওর ব্যবস্থা করা যাবে। আমি আবারও চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি মহাশয় যদি রাজ্যের ভালো চান, সরকারি কর্মচারীদের ভালো চান, আপামার জনসাধারণের ভালো চান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এক কথায় বাংলার অর্থনৈতিক, বাংলার জনগণের আর্থসামাজিক মান উন্নয়ন চাই, আগামী 6 মাসের জন্য আমার হাতে অর্থ তুলে দিন। এই অর্থনৈতিক চাকা আমূল পরিবর্তন করে দেখিয়ে দেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। অন্য বন্ধুদেরকে বলবো, আপনারাই আমাদের আবেগ, আপনাদেরকে আমরা অপেক্ষা করতে পারি না, আপনাদেরকে আমরা অপেক্ষা করতে পারি না।